এখনো শেষ হয় নাই? দুই সেকশনে আছেন না এই জায়গায়, আই এবং জে? জি স্যার, একসাথে স্যার। হুম, ওকে। তো আমরা কি স্টার্ট করবো না ওয়েট করবো? কতজন জয়েন করছে? 33, তার মধ্যে আমি আছি। আচ্ছা, 34 আউট অফ 100, 36। স্টার্ট করে দেই নাকি? আপনাদের মিড টার্ম কিন্তু 27 তারিখ থেকে, হ্যাঁ কনফার্ম, পিছানোর কোনো সুযোগ নাই। তো এর ভিতরেই আমাদের সিলেবাস শেষ করতে হবে। আর মনে হয় আমরা 3 উইকস ক্লাস পাবো। তো আমাদের আর ক্লাস এগুলো ওয়েস্ট করা যাবে না, একটু মনোযোগ দিয়ে সবগুলো ক্লাস করতে হবে। আচ্ছা, ছুটির আগে যে ক্লাসটা নেওয়া হয়েছিল, হ্যাঁ, ওইটা কিসের উপর নিছিলাম, কারো মনে আছে? কোর্স আউটলাইনের উপর। এখনো কোর্স আউটলাইনেই পড়ে আছেন? আনিসুর রহমান, আমাদের আইতে একটাই হয়েছিল, সেকেন্ড ক্লাসটা হয়নি হ্যাঁ। প্রফেসর। আয়ের কেউ আর আছেন এই জায়গায়? স্যার ওই যে ম্যাথ গুলো দেখাইছিলেন স্যার। কি দেখাইছিলাম? কোন ম্যাথ? স্যার সেকেন্ড স্লাইড। রিগ্রেশনের ম্যাথ দেখেন। রিগ্রেশনের ম্যাথ দেখানো হয়েছিল, লিনিয়ার রিগ্রেশন পড়ানো হয়েছিল। দুই সেকশনেই সেম, হ্যাঁ, লিনিয়ার রিগ্রেশন পর্যন্ত পড়ানো হয়েছে। হুম। বুঝছেন আনিসুর রহমান? আমার মেবি স্যার একটা ক্লাস মিস গেছে তাহলে। একটা ক্লাস মিস গেছে, এটাতেও কনফিউশন যে আসলে মিস হয়েছে কিনা। এভাবে করলে হবে? হ্যাঁ, এই সেমিস্টারে কয়টা কোর্স নিয়েছেন? কয়টা কোর্স এই সেমিস্টারে? স্যার তিনটা। তিনটা কোর্স। এই তিনটা কোর্সই যদি এই অবস্থা হয় এই শেষ বয়সে এসে, তাহলে কিভাবে হবে? এখন তো 3 কোর্স, তার মানে কোন কোর্সে কি হচ্ছে না হচ্ছে সবকিছুই আপনার জানার কথা। তো যাই হোক আর কি, যা করছেন করছেন। হ্যাঁ, ক্লাস আর মিস দিয়েন না। ক্লাস মিস দিলে সাফার করতে হবে, অনেক সাফার করতে হবে। স্ক্রিন দেখা যায়? জি জি স্যার। স্যার। আচ্ছা, সো আজকে আমরা সেম লিনিয়ার রিগ্রেশন প্রবলেমই সলভ করব। হ্যাঁ, বাট গতদিন আমরা লিনিয়ার ইকুয়েশন ইউজ করে করছি। হ্যাঁ, আজকে আমরা একটু গ্রেডিয়েন্ট ডিসেন্ট যে অ্যালগরিদমটা আছে সেইটা দিয়ে আমরা রিগ্রেশন প্রবলেম সলভ করব। সো গ্রেডিয়েন্ট ডিসেন্ট প্রবলেম দিয়ে সলভ করার আগে আমি একটু জাস্ট রিভিউ করতেছি যে আমরা লিনিয়ার ইকুয়েশন দিয়ে কিভাবে আমরা রিগ্রেশন প্রবলেমটা সলভ করতাম। সো এটা হলো আমাদের লিনিয়ার ইকুয়েশন। হ্যাঁ, এই জায়গায় ডাব্লুর মান এবং বি এর মান আমরা কিভাবে বের করতাম?
লিনিয়ার রিগ্রেশনে? কারো মনে আছে? স্যার কোভ্যারিয়েন্স আর ভ্যারিয়েন্স বার করে। কোভেরিয়েন্স এবং ভেরিয়েন্স বের করি, ভেরি গুড। তো আমরা আমাদের কাছে এরকম যে ডেটা সেটটা দেয়া ছিল, ধরেন এক্স এর একটা ভ্যালু, হ্যাঁ, ওয়াই এর একটা ভ্যালু। তো এই জায়গায় ডিপেন্ডেন্ট কে, ইন্ডিপেন্ডেন্ট কে? এক্স হলো ইন্ডিপেন্ডেন্ট, ওয়াই হলো আর ওয়াই হলো ডিপেন্ডেন্ট। ওয়াই হলো ডিপেন্ডেন্ট, এক্স হলো ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, তো এই এক্স এর ভ্যালু সাথে একটা ওয়াই এর একটা কোরিলেশন আছে। সো এক্স যদি চেঞ্জ হয় ওয়াই ও চেঞ্জ হয়, ঠিক আছে? ওয়াই এক্স এর উপর ডিপেন্ড করতেছে। তো এইরকম ডাটা সেট থেকে আমরা হলো যে ওয়াই এর মান প্রেডিক্ট করতে পারি এক্স এর যে কোনো মানের জন্য করে, যদি আমাদের কাছে কি জানা থাকে, এই ডাব্লু আর বি এর ভ্যালুটা জানা থাকে। এই জায়গায় যদি আমরা ডাব্লু জানি, ডাব্লুর একটা মান লেটসে 0.2, বি এর মান হলো 0.1, এটা যদি আমি বসাই তাহলে এক্স এর যে কোনো মানের জন্য করে এই ওয়াই হ্যাট মানে এই মডেলের প্রেডিকশন বা ওয়াই এর ভ্যালু, এটা কি আমি পাবো না? বের করা কি সম্ভব? ধরেন এক্স এর ভ্যালু এই জায়গায় 50, ওয়াই কি হবে? তো এই ভ্যালুগুলো যদি বসাই, এক্স এর জায়গায় যদি 50 বসাই, কিছু একটা আসবে না? জি স্যার। কিছু একটা আসবে। তো তার মানে আমাদের এখন 0.2, এটা হলো আমাদের এক্স, হ্যাঁ, প্লাস 0.1। তো ধরলাম এটাই হলো আমাদের, আমরা লাস্ট ক্লাসে যেটা শিখছি, হ্যাঁ। তো আমাদের এইরকম একটা স্ট্যাটিস্টিক্যাল ইকুয়েশন আমরা পাইছি। এখন আমার প্রশ্ন হলো এই ইকুয়েশনটা কতটুকু পারফেক্ট, এইটা আমরা কিভাবে বুঝবো? যেটা ইরোরের মান 0-র কাছাকাছি। এররের মান 0-র কাছাকাছি, এররটা কিভাবে ক্যালকুলেশন করব? স্যার ইরোর তো আমরা স্যার এমএসসি আরএমএসসি ওই ভ্যালুগুলো এমএসসি দিয়ে ক্যালকুলেশন করি। আর এমএসসি আর স্কয়ার এগুলো দিয়ে। তো ধরলাম আমরা এমএসসি দিয়ে আমরা এরর চেক করতেছি, মিন স্কয়ার এরর। তো যদি আমরা মিন স্কয়ার এরর ক্যালকুলেশন করি, করার পরে সো ডেফিনেটলি একটা ভ্যালু আসবে। তো ওই ভ্যালুটা যত 0-র কাছাকাছি হবে তত এই ইকুয়েশনটা তত পারফেক্ট, তাই না? জি স্যার। তা এখন ধরেন আমার ক্যালকুলেশন করে যে এই ইকুয়েশনটা আসলো, এই ইকুয়েশন থেকে এই এমএসসির ভ্যালু আসছে 0.6। এখন আমি চাইতেছি এই 0.6 কি অপটিমাল ভ্যালু, মানে ভালো ভ্যালু? স্যার এটা তো স্যার আরএমএসসিও বের করে দেখতে হবে কাছাকাছি ভ্যালু আসে কিনা। ওই আপনি যখন মিনি স্কোয়াড এরর বের করবেন, সো তখন মোরাললেস সবগুলোই অল্প বেশি, ঠিক আছে, এর আশেপাশেই থাকবে। হ্যাঁ, মানে এমন কখনোই হবে না যে মিন স্কোয়াড এরর 0.6 দিছে, হ্যাঁ, অন্য অন্য ভ্যালু গুলো খুব ভালো দেখাচ্ছে, ব্যাপারটা এমন হয় না। অল্প একটু কম বাড়া হবে, অথবা একটা 0.6 রাখলে আর একটা 0.7 বা 0.5, এরকম। বুঝতে পারছি? জি স্যার। মানে এক মিন স্কোয়াড এরর বলতেছে খারাপ, হ্যাঁ, আর স্কোয়াড এরর কখনোই বলবে না খুবই ভালো, হ্যাঁ, ও খারাপই বলবে, হয়তো বা একটু কম খারাপ একটু বেশি খারাপ, এরকম আর কি। জি স্যার আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা, এখন প্রশ্ন হলো, তো 0.6 তো খুব একটা ভালো স্কোর না, কারণ আমরা কি বলছি যে যদি নিয়ার 0 হয় তাহলে ওই ইকুয়েশনটা ভালো, বাট এটা কি 0-র কাছাকাছি? না স্যার। 0-র কাছাকাছি না। এখন আমি চাইতেছি এটাকে, এই এররটাকে কমায়া 0-র কাছাকাছি নিয়ে যেতে। তো লাস্ট দিন আমরা যেভাবে সলভ করছি, হ্যাঁ, ওইভাবে যদি আমি 10-12 ক্যালকুলেশন করি, এই এরর কি চেঞ্জ হবে? লাস্ট দিন আমরা যেভাবে ডাব্লিউ এবং বি এর মান বের করা শিখছি, হ্যাঁ, না স্যার, মেবি না স্যার। ওইভাবে আমরা একবার বের করে দেখলাম 0.6, হ্যাঁ, আমরা যদি আরো 10 বার ক্যালকুলেশন করি, এই এরর কি চেঞ্জ হবে, না কমবে? স্যার, কারণ না স্যার ওয়েট আর বায়াস তো চেঞ্জ হচ্ছে না, এই জন্য তো
ভেরি গুড। ওয়েট আর বায়াস চেঞ্জ হচ্ছে না যতক্ষণ পর্যন্ত আমরা এই ওয়েটই আমরা রাখতেছি, এই বায়াসটাই আমরা ইউজ করতেছি, ততক্ষণ আমরা এই এররই পাবো। যখন এইটা আমরা চেঞ্জ করব তখন আমাদের এটাও চেঞ্জ হবে, তাই না? জি স্যার। এখন ধরেন আমরা ওয়েট চেঞ্জ করে নিলাম, এইবার নিলাম আমরা 0.8 ঠিক আছে, আমরা নিলাম হলো নতুন নিলাম হলো নতুন আরেকটা নিলাম 0.4, এটা নিলাম আমরা হলো যে লেটস সে 1.5। এবার কি হবে, এটা চেঞ্জ হবে, তাই না? জি স্যার। এখন চেঞ্জ হয়ে এটা ভালো হবে নাকি খারাপ হবে? স্যার ইমপ্রুভ হবে স্যার। কিভাবে কিছু- বুঝলেন ইমপ্রুভ হবে? স্যার স্যার এটার মানটা একটু বাড়ছে, যে ওয়েট বায়াসের মানটা একটু বাড়ছে, ওই অনুযায়ী বলছি স্যার। আচ্ছা, ওয়েট বাইসের মান যদি বাড়লেই এরর কমতো, তো তাইলে তো এই ইয়ের দরকারই ছিল না, কি বলে আমি কেন কষ্ট করে হলো যে ডাব্লিউ আর বি এর মান এই কোভেরিয়েন্স ভেরিয়েন্স বের করে, আমি তো তাহলে বড় একটা মান নিয়ে ক্যালকুলেশন করতে পারতাম, তাই না? হালকা স্যার ফ্ল্যাকচুয়েট করবে আর কি, আমরা তো অরিজিনালটা জানি না স্যার, এই জন্য আর কি। আচ্ছা, হ্যাঁ, অরিজিনাল আসলে আমরা জানি না, বাট এটা কমবে নাকি বাড়বে ক্যালকুলেশন করে দেখতে হবে, বাড়তেও পারে কমতেও পারে, তাই না? জি স্যার। স্যার তো এখন তো এই যে আমি যদি র্যান্ডমলি যদি বাড়াই, হ্যাঁ, এটা কি র্যান্ডমলি বাড়ান না? আমি ইচ্ছা জি মতো স্যার। বাড়াইলাম, মানে হ্যাঁ, আন্দাজে আর কি, হ্যাঁ, আন্দাজে আমি যদি বাড়াই আন্দাজে যদি কমাই, তাহলে এটা বাড়তেও পারে এটা কমতেও পারে, কোনো গ্যারান্টি আছে? নাই স্যার। কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে। বাট এই গ্রেডিয়েন্ট ডিসেন্ট যে অ্যালগরিদমটা আছে, হ্যাঁ, এই অ্যালগরিদমটা আপনাকে গ্যারান্টি দেয়। কি গ্যারান্টি দেয়? যে ও এই ডাব্লিউ এবং বি এর মান এমন ভাবে চেঞ্জ করবে, ভালো করে বোঝেন, ডাব্লিউ এবং বি এর মান এমন ভাবে চেঞ্জ করবে যেটাতে এই এরর কমাইতে আপনাকে হেল্প করবে, যেটা কিনা লাস্ট দিন আমরা দেখছি লিনিয়ার রিগ্রেশন, ও আপনাকে ডাব্লিউ এবং বি এর একটাই মান দেয়, হ্যাঁ, এটাকে কোনোভাবে ও আর এটাকে চেঞ্জ করতে পারে না, ও ক্যালকুলেশন করে কোভেরিয়েন্স ভেরিয়েন্স বের করে আমি একটাই ডাব্লিউ এবং একটাই বি এর মান পাবো, আর এটাকে চেঞ্জ করার সুযোগ নেই। চেঞ্জ করলে এটা হলে আমি আন্দাজে চেঞ্জ করতেছি, আন্দাজে চেঞ্জ করলে এটা কমবে নাকি বাড়বে এর কোনো গ্যারান্টি নেই। বাট গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগরিদম কি করতেছে, আপনাকে এই ডাব্লিউ এবং বি এর মান এমন ভাবে চেঞ্জ করাবে যেটাতে আপনার কি হবে, এই এরর কি হবে, কমবে, জিরোর কাছাকাছি কমবে, হবে। জেরোর কাছাকাছি যাবে। আমি বলতেছি না একদম জেরো হয়ে যাবে, হ্যাঁ, বাট আপনাকে জেরোর কাছাকাছি নিয়ে যাবে। বুঝতে পারছি? জি স্যার। তার মানে আমাকে কোথায় হেল্প করতেছে, এই ইকুয়েশনটাকে অপটিমাইজ করতে হেল্প করতেছে, তাই না? জি স্যার। এই ইকুয়েশনটা অপটিমাল ডাব্লিউ এবং অপটিমাল বি এর মান আপনাকে বের করতে হেল্প করতেছে। তো আজকে আমরা এটাই দেখব যে গ্রেডিয়েন্ট ডিসেন্ট কিভাবে এই অপটিমাল ডাব্লিউ, হ্যাঁ, এবং এই অপটিমাল বি আমাকে ক্যালকুলেশন করে দেয়। ওকে ফাইন, তো এই তো আর কি, আমাদের অপটিমাইজেশন কেন দরকার এটা অলরেডি বুঝে ফেলছি। আচ্ছা, এমএসসি এর ইকুয়েশনটা কারো মনে আছে? হুম, স্যার এই মিন স্কয়ার। এমএসসি, হুম, ইকুয়েশনটা কি বলেন তো কেউ একজন? Sir, 1 by n 1/n summation of y minus summation of y predict y y minus y hat whole square. স্কয়ার, এটাই না? জি স্যার। ভেরি গুড। এইসব জিনিস এআই মেজরনেশন, হ্যাঁ, এগুলো অলওয়েজ মাথায় থাকতে হবে, হ্যাঁ, কবরে যাওয়ার আগ পর্যন্ত এগুলো মাথায় থাকতে হবে। আচ্ছা, এখন দেখেন এন স্যাম্পল একটা ডাটা সেটের জন্য
যে এমএসি, তো আমরা একটা কি করতেছি, একটা কস্ট ফাংশন লিখতেছি। একটা কি লিখতেছি? কস্ট কস্ট ফাংশন। ফাংশন। ফাংশন কি করে? ফাংশন কি করে বলেন তো? আমরা তো বহুত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনেকগুলো করছেন, ফাংশন লিখছেন। ফাংশনের কাজ কি? স্যার কোনো একটা মেথডটাকে বারবার ইউজ করার জন্য আমরা ফাংশন ব্যবহার করে থাকি আর কি। কোড মানে রিইউজ করার জন্য করে আমরা ফাংশন ব্যবহার করি। ভেরি গুড। বাট এটা কি করে? সিম্পল কথা, ফাংশন একটা কিছু ইনপুট নেয়, তার বেসিসে আউটপুট দেয়, তাই না? জি স্যার। তাই না? আমাকে একটা ইনপুট দিতে হয়, ও সেই এর বেসিসে আমাকে একটা আউটপুট দেয়। তো এরকম আমরা একটা ফাংশন লিখবো, ঠিক আছে? একটা ফাংশন লিখবো, যে ফাংশনের ভিতরে আমি কি করব, ডাব্লিউ এবং বি এর মান আমরা ইনপুট দেব। ডাব্লিউ এবং বি এর মান আমরা ইনপুট দেব। আউটপুট হিসেবে কি দেবে? হ্যাঁ, এটা আমরা ইনপুট দিচ্ছি। আউটপুট হিসেবে সে কি করবে, তার এরর, অর্থাৎ ওই ডাব্লিউ ওই বি এর জন্য করে কতটুকু এরর, হ্যাঁ 0.6 এরর নাকি একের বেশি হয়ে গেছে, কত এরর, ঠিক আছে, সেই এররটা আমাকে আউটপুট হিসেবে দেবে। বুঝতে পারলাম? জি স্যার। জি স্যার। এখন এই যে যে ইনপুট দিচ্ছি, সেটাকে আমরা সংক্ষেপে লিখতেছি যে ডাব্লিউ কমা বি। হ্যাঁ, কিভাবে সে এররটা ক্যালকুলেশন করবে? এই যে আমার এই ফর্মুলা ইউজ করে। এটা কার ফর্মুলা? মিন স্কোয়ার্ড এররের ফর্মুলা। অর্থাৎ মিন স্কোয়ার্ড এরর কে ইউজ করে সে আমাকে এরর ক্যালকুলেশন করে দেবে। এটাকে বলা হচ্ছে কস্ট ফাংশন। বুঝতে পারলাম? জি স্যার। আচ্ছা, এখন এই কস্ট ফাংশনের আর একটা গোল আছে। হ্যাঁ, এই কস্ট ফাংশনের আর একটা গোল আছে। সেই গোলটা কি? এই ভ্যালুটাকে সে মিনিমাইজ করবে। মিনিমাইজ যে ডাব্লিউ কমা বি। আবারও এই জায়গায় যে জিনিসটা কনফিউজ, মানে স্টুডেন্টরা কনফিউজড হয়ে যায়। হ্যাঁ, এই মিনিমাইজ যে ডাব্লিউ কমা বি মানে এইটা না, ডাব্লিউ এবং বি এর মান কিন্তু মিনিমাইজ করা না। কি মিনিমাইজ করা? এরর মিনিমাইজ করা। এরর মিনিমাইজ করা। ভেরি গুড। এটা হলো আমার উদ্দেশ্য, হলো এররটাকে মিনিমাইজ করা, নট ডাব্লিউ এবং বি। বি ডাব্লিউ মানে যে কোনো কিছু হইতে পারে, এটা আমার মিনিমাইজ করা উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য করা ডাব্লিউ এবং বি এর মান চেঞ্জ করা এমন একটা মানের জন্য করে যাতে এরর অলওয়েজ অল্প আসে। আচ্ছা, তো হোয়াট ইজ গ্রেডিয়েন্ট ডিসেন্ট? এই তো গ্রেডিয়েন্ট ডিসেন্ট একটা অপটিমাইজেশন অ্যালগরিদম। হ্যাঁ, যে কি অপটিমাইজ করে, সে মিনিমাইজ করে। কি মিনিমাইজ? কস্ট ফাংশন মিনিমাইজ করে। আর কস্ট ফাংশন তো আমরা বুঝলামই যে এমন একটা বি এবং এমন একটা ডাব্লিউ যার জন্য করে আমরা অলওয়েজ কম এরর পাই। এটা কিভাবে ইয়ে করে? সো এটা বেশ কয়েকটা স্টেপস আছে। সো ওই কয়টা স্টেপে করে। সো প্রথম স্টেপ কি করে, সে ইনিশিয়ালি কি করে, ইনিশিয়ালি ডাব্লিউ এবং বি এর র্যান্ডম একটা মান নেয়। সাধারণত র্যান্ডম মান আমরা 0 দিয়ে স্টার্ট করি। শুরুতেই ডাব্লিউ এবং বি এর মান আমরা 0 রাখি। তো ডাব্লিউ এবং বি এর মান 0 রাখার পরে যে আমরা স্ট্যাটিস্টিক্যাল মডেলটা পাইতেছি, সেটা কি হবে? শুধু এক্স হবে না? জি স্যার। হ্যাঁ, সবই তো 0, মানে যা ডাটা তাই, এক্স এর ভ্যালু যা তাই আসতেছে, মানে ওয়াই এর ভ্যালু যেটা দিতেছি সেটাই থাকতেছে। হ্যাঁ, সব 0 হয়ে যাচ্ছে, অলওয়েজ 0 আসবে যদি আমরা ডাব্লিউ বি, কারণ তো এটা যদি 0 হয়, এটাও 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে। তো ইনিশিয়ালি সেই আমরা এই 0 দিয়ে স্টার্ট করি। তারপরে কি করি? তারপরে এই গ্রেডিয়েন্ট আমরা ক্যালকুলেট করি। গ্রেডিয়েন্ট আমরা কিভাবে ক্যালকুলেট করি সেটা আমরা দেখব। তো তারপরে আমরা প্যারামিটারটা আপডেট করি। এই প্যারামিটার আপডেট করা মানে হলো এই ডাব্লিউ এবং বি এর মান চেঞ্জ করা। ডাব্লিউ এবং বি এর মান চেঞ্জ করা। তো চেঞ্জ করার পরে ধরেন এই চেঞ্জ আমরা করলাম, চেঞ্জ করে একটা ভ্যালু আসলো, এই গ্রেডিয়েন্ট আমাদেরকে একটা ভ্যালু দিল, এবার দিল 0.1, এবার এটাও দিল 0.1। তো তারপরে আমরা আবার এরর ক্যালকুলেশন করি। হ্যাঁ,
তো এরর ক্যালকুলেশন করে আবার সেম ভাবে আমরা এরর ক্যালকুলেশন করি, করে আমরা দেখি যে আগের থেকে এরর কমলো নাকি বাড়লো। হ্যাঁ, তো এই প্রসেসটা অলওয়েজ কন্টিনিউয়াসলি চলতে থাকে লুপের মতো। কতক্ষণ পর্যন্ত চলতেছে? যতক্ষণ পর্যন্ত কনভার্জেন্স না আছে। কনভার্জেন্স মানে বলা হচ্ছে যে এটা জেরোর যতক্ষণ না পর্যন্ত আমরা কাছাকাছি যাইতেছি, বা যতক্ষণ পর্যন্ত একটা অপটিমাল ভ্যালু আমরা না পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত এটা চলতে থাকবে। জিনিসটা কেমন? জিনিসটা হলো পাহাড়ে ওঠার মতো। হ্যাঁ, মানে পাহাড় থেকে নিচে নামার মতো আর কি। হ্যাঁ, ধরেন এটা আপনার একটা পাহাড়ে উঠছেন, হ্যাঁ, এইরকম। আপনার পাহাড়টা আসলে এইরকম দেখতে বা সামথিং কিছু। তো অনেক ফগি, হ্যাঁ, আপনি সামনে মানে 1 মিটার দূরে কি আছে এটাও আপনি দেখতে পাচ্ছেন না, বাট আপনার উদ্দেশ্য হলো এই জায়গায় যাওয়া। হ্যাঁ, এই জায়গায় যাওয়া। আপনি এখান থেকে আপনি যাত্রা শুরু করছেন। হুম, এখান থেকে আপনি যাত্রা শুরু করছেন। তো তারপরে কি হবে? আপনি এভাবে করে কি আগাইতে থাকবেন না? এভাবে করে আগাইতে থাকবেন না? জি স্যার। হ্যাঁ, তো আপনার উদ্দেশ্য কি নিচে যাওয়া। হ্যাঁ, তো তার মানে কি আপনি যখন এই যে নিচে নামতেছেন, আগের থেকে পরেরটার কি আপনি বুঝতে পারলেন না যে আমি নিচে নামতেছি? জি স্যার। হ্যাঁ, তো পরেরটা এই যে আরো নিচে নামতেছি, তো আরো নিচে, এই যে বুঝতেছেন যে আরো নিচে, তার মানে আপনি বেটার পজিশনে যাচ্ছেন। হ্যাঁ, তো এরকম যাচ্ছেন। তারপরে কি আপনি আবার কি যখন ওঠা শুরু করছেন, তখন কি বেটার পজিশন হবে নাকি ব্যাড পজিশন হবে? স্যার ব্যাক পজিশন। হ্যাঁ, তখন ব্যাড সিচুয়েশন হবে যে আমার আসলে নিচে নামার কথা, আমি তো নিচে না নেমে আমি উপরে উঠতেছি। তো এইটা কিন্তু একটা গ্রেডিয়েন্ট ডিসেন্টের একটা সমস্যা। হুম, যে এটাকে বলা হয় গ্লোবাল মিনিমা, হ্যাঁ, আর এটাকে বলা হয় লোকাল মিনিমা। অনেক সময় কি হয়, আমরা এই যে লোকাল মিনিমাতে পৌঁছায় যেই উপরে ওঠা শুরু করছি, তো আমাদের কাছে মনে হয় যে না, আমরা মনে হয় বেটার মান পেয়ে গেছি। ঠিক আছে, ধরেন এটা হলো যে এটার এরর হলো 0, লেটস সে এটার এরর হলো 0. আপনার 2। হ্যাঁ, এটার এরর 0.2। তো আপনি শুরু করছেন হলো 0.4 এরর থেকে, আর এটা আপনার 0.5। তো আপনি এখন 2 তে বের করার পরে ও আবার কি হচ্ছে, বাড়তিছে না? এই সিচুয়েশনে কত 0. ধরেন এটা 25, এটা ধরেন 0.3। তো আপনি এখন এই যে 0.25 মানে আপনার এরর বেড়ে গেল। হ্যাঁ, তো আপনি কি করবেন তখন? আগেরটাই ভালো, তাই না? জি স্যার। আগের মডেলটাই তো ভালো, মানে এই জায়গায় যে ডাব্লিউ এবং বি এর মান, এই জায়গায় যে ডাব্লিউ এবং বি এর মান, ওই মানটাই তো ভালো। কারণ পরে যখন আপনি এই সিচুয়েশনের যে ডাব্লিউ বি এর মান দিচ্ছে, সেটা তো এরর বেশি। তো এটা একটা গ্রেডিয়েন্ট ডিসেন্টের সমস্যা। হ্যাঁ, এই জন্য করে আমরা এই রকম মান যখন কমে, তারপরেও আমরা এই অ্যালগরিদমটা চালাই, যাতে দেখি আরেকটু ট্রাই করে দেখি যে বেটার মান পাই কিনা। হ্যাঁ, তো এইরকম আরেকটু ট্রাই করে দেখি। এখন দেখতেছি দেখার পরে দেখা যাচ্ছে আবার কমা শুরু করছে এরর। এই কমতে কমতে আপনি এরকম জেরো করছেন, তো আগের থেকে আপনি বেটার মান পাই। তো এটা কতবার আপনি এরকম দেখবেন, ঠিক আছে? তো এটা নির্ভর করবে আপনার উপর। হ্যাঁ, এটা নির্ভর করবে আপনার উপর, আপনি কতবার মানে বেটার একটা মানে ডাব্লিউ এবং বি এর মান পাওয়ার পরেও আপনি কতবার আপনি চেক করবেন, এটা আপনি প্রোগ্রামে সেট করে দিবেন। আপনি 10 বার চেক করতে চান, না 20 বার চেক করতে চান, না 100 বার চেক করতে চান। তো অ্যালগরিদম ওইভাবেই, আপনি কোড যেভাবে লিখবেন ওইভাবেই আপনি কাজ করবেন। বুঝতে পারলাম? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো এটা কিন্তু একটা ঠিক আছে, এটা একটু মাথায় রাখবেন যে আমরা এই লোকাল মিনিমামে অনেক সময় স্টাক হয়ে যাই। হ্যাঁ, যদিও আমাদের একটা গ্লোবাল সলিউশন আছে। আচ্ছা, এখন আমরা একটু ম্যাথমেটিক্যাল ডেরিভেশন দেখব। হ্যাঁ, সেই আবার ক্যালকুলাস, ঠিক আছে, চলে আসছে। আজকে আমরা একটু আবার ক্যালকুলাস দেখব। এই মিন স্কোয়ার এররের ডেরিভেশন আমরা একটু দেখব।
তো এটা কেন দরকার? এটা দরকার এই জন্য করে যে এই যে আমাদের গ্রেডিয়েন্ট বলতেছি, হ্যাঁ, এই গ্রেডিয়েন্টটা ক্যালকুলেশন করার জন্য করে আমাদের এটা লাগবে। এটা কি বলেন তো? এটা কিসের ইকুয়েশন? স্যার লিনিয়ার ইকুয়েশনের লিনিয়ার রিগ্রেশনের ইকুয়েশন, সিম্পল। হ্যাঁ, এটা এমএসসি। এমএসসি স্যার। না, এটা এমএসসি এখন আর নাই, এটা এখন কস্ট ফাংশন। আচ্ছা স্যার। এটা এখন কি? এই যে কস্ট এটা এখন ফাংশন। এটা কস্ট ফাংশন। হ্যাঁ, এই জায়গায় আমরা ডাব্লিউবি ইনপুট দেই, আমাকে এরর হ্যাঁ ইয়ে করে দেয়। আচ্ছা, তো এখন এই ইকুয়েশনটাকে, হ্যাঁ, এই কস্ট ফাংশনটাকে আমরা একটু হ্যাঁ চেঞ্জ করে ফেলতেছি। হ্যাঁ, সিম্পল কথা, কি চেঞ্জ করে ফেলতেছি? আচ্ছা, আমাকে একটু সময় দেন, আমার একটা কল আসছে। আচ্ছা, so এটাকে জাস্ট আমরা একটু ইকুয়েশনটা জাস্ট চেঞ্জ করতেছি। কি চেঞ্জ করতেছি? যে এই ওয়াই হ্যাটের যে মানটা আছে, হ্যাঁ, অর্থাৎ লিনিয়ার রিগ্রেশনের, হ্যাঁ, সেইটা আমরা এই জায়গায় লিখতেছি, মানে এটার পরিবর্তে। আর কিছু চেঞ্জ আছে? আর কিছু চেঞ্জ আছে? না স্যার। ওকে, ফাইন। সো এখন আমাদের কস্ট ফাংশন হয়ে গেল কি? হ্যাঁ, আমরা একটু ইনহ্যান্স করলাম কস্ট ফাংশনটাকে। আচ্ছা, এবার আসেন, সো এটা আমাদের লিনিয়ার রিগ্রেশনের ইকুয়েশন। এইটা হলো যে আমাদের মিন স্কোয়ার্ড এরর ইউজ করে কস্ট ফাংশন, সেটাকে আমরা একটু আবার ইনহ্যান্স করলাম। এখন আমাদের গোল হইল অপটিমাল ডাব্লিউ এবং অপটিমাল বি বের করা। তো এখন অপটিমাল ডাব্লিউ এবং অপটিমাল বি যদি আমি বের করতে চাই, হ্যাঁ, তাহলে আমাকে এটা বের করা দরকার না যে ক্ষুদ্র, একদম ক্ষুদ্রতম ডাব্লুর জন্য করে আমার এরর কতটুকু আসতেছে এবং ক্ষুদ্রতম বি চেঞ্জ করার কারণে এরর কি রকম হচ্ছে, এটা যদি আমরা ক্যালকুলেশন না করতে পারি, তাহলে আমরা কি ওই ডাব্লিউ এবং বি এর মান চেঞ্জ করতে পারবো? না স্যার। মানে একটা জিনিস চিন্তা করেন, আপনি হয়তো আহ, এই বলতিছে যে ধরেন আপনি হলো ইয়ে করতে গেছেন, কি বলে, এই পেট্রোল কিনতে গেছেন, হ্যাঁ, আপনি 10 লিটার পেট্রোল কিনতে গেছেন। এখন 10 লিটার পেট্রোলের সে হলো যে একটা দাম চাচ্ছে, হ্যাঁ, তো সবসময় আমরা কি সে ক্যালকুলেশন করি, ফার্স্টে কিসে আসি, লিটারে আসি না, যে 1 লিটারে কত। জি স্যার। তার মানে কি এটা একটা কি বেস পরিমাণ, হ্যাঁ। তো এই লিটারটা ক্যালকুলেশন করতে পারলে আমি 10 লিটারের জায়গায় যদি 15 লিটারও হয়, তো আমি ইজিলি সেটা ক্যালকুলেশন করতে পারি, অর্থাৎ প্রতি একক, হ্যাঁ, প্রতি একক আমার আগে জানার প্রয়োজন পড়ে, হ্যাঁ। আদারওয়াইজ আমি ওই 10 লিটারের জায়গায় যদি 20 লিটার নিতে চাই, তো ওটার ক্যালকুলেশন আমি করতে পারবো না। আপনার 10 লিটারের দাম দিচ্ছে, এখন বলা হচ্ছে 20 লিটারের দাম কত, তা আপনি যদি প্রতি এককের দাম না জানেন, আপনি বলতে পারবেন 20 লিটারের দাম কত? সম্ভব? না স্যার, সম্ভব না। প্রতি একক জানা দরকার। সিমিলার ভাবে আমরা যেহেতু এররটাকে কমাইতে চাচ্ছি, হ্যাঁ, তার মানে আমাদেরকে এই
প্রতি একক ডাব্লুর জন্য করে হ্যাঁ এরর কতটুকু কমে এবং প্রতি একক বির জন্য করে এরর কতটুকু কমে, এইটা যদি আমরা ক্যালকুলেশন না করতে পারি তাহলে আমরা শুধু আন্দাজে ডাব্লুর মান এবং বি এর মান চেঞ্জ করব, দেখা যাবে একবার এরর অনেক বেশি একবার এরর অনেক কম, তাই হবে না? একটু জাস্ট আপনি ভিজুয়ালাইজেশন করেন মনে মনে যে আমি যদি প্রতি একক ডাব্লু চেঞ্জ করার কারণে এরর কতটুকু হইতেছে কমতিছে এটা যদি আমি বের না করতে পারি, হ্যাঁ, তো তাহলে কি হবে? আন্দাজে আপনি ডাব্লুর মান একবার বাড়াচ্ছেন একবার কমাচ্ছেন, এতে করে কি হবে? আপনি প্রতিবার কি আপনি ঠিক দিকে আগাইতে পারবেন? এরকম নিচের দিকে নামতে পারবেন? দেখা যাচ্ছে একবার আপনি কম পাইছেন পরের বারে আপনি বেশি পাইতেছেন, তাই হবে না? তাই হবে না? জি স্যার। সো এটার জন্য করে এখন আমাদেরকে কি ক্যালকুলেশন করতে হবে? তো ক্ষুদ্র একক ক্যালকুলেশন করার উপায় কি? ইন্টিগ্রেশন নাকি ডিফারেন্সিয়েশন? স্যার ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন। সো এখন আমাদেরকে ডিফারেন্সিয়েশন করতে হবে কার সাপেক্ষে? এই কস্ট ফাংশনের সাপেক্ষে। হ্যাঁ, এই কস্ট ফাংশনের সাপেক্ষে আমরা একবার ডাব্লু, হ্যাঁ, অর্থাৎ আমাদের যে ওয়েট আছে সেই ক্ষুদ্র ওয়েটটাকে ক্যালকুলেশন বের করব, আর একবার আমরা বি কে ক্যালকুলেশন, মানে এই ক্ষুদ্রতম ডাব্লুর জন্য করে কতটুকু আমাদের এররটা আসতেছে এটা বের করার জন্য। বুঝতে পারলাম? জি স্যার। এখন আসেন, এখন এটা যদি আমি বের করতে পারি ঠিক আছে তাহলে কিন্তু আমি আমার গ্রেডিয়েন্টের ভ্যালুগুলো পেয়ে যাবো। তা এখন এটা বের এটার হলো যে একটা ফর্মুলা আছে, হ্যাঁ, তা এখন ফর্মুলাটা কিভাবে আসছে সেটা আমি একটু দেখাই। এটা আমাদের কি, এখন আমরা এই এতক্ষণ পর্যন্ত এই যে ইকুয়েশনটা ছিল, হ্যাঁ, এটা কিন্তু কি ছিল? n তম স্যাম্পলের জন্য করে, ঠিক আছে? এখন আমরা জাস্ট বোঝার সুবিধার্থে আমরা একটা ওয়ান ট্রেনিং স্যাম্পল নিয়ে কাজ করতেছি, ঠিক আছে? তার মানে এখন n এর কার্বন নাই, তো n এর কার্বন যদি না থাকে তাহলে কস্ট ফাংশন দেখতে এখন এটা হবে না? জি স্যার। এটা কস্ট ফাংশন, ঠিক আছে? তো এখন আমরা ডেরিভেশন করতে চাই, সো এই জায়গায় আমাদের দুইটা হলো যে ফাংশন আছে, ঠিক আছে? এই যে স্কোয়ার একটা দেখতেছি আর এই নিজে এই একটা, তার মানে দুইটা ফাংশন আছে, একটা ইনার ফাংশন একটা আউটার ফাংশন। তো আমরা একটু সিম্পলিফাই করার জন্য করে, হ্যাঁ, একটাকে আমরা ইউ দিয়ে জাস্ট ইনার ফাংশনটা যেটা আছে, ঠিক আছে, ইনার ফাংশনটাকে আমরা জাস্ট ইউ দিয়ে রিপ্লেস করলাম, আপনি যে কোনো কিছু দিয়ে রিপ্লেস করতে পারেন। তাহলে এখন কি আসছে? যে ইজ ইকুয়াল টু ইউ, আর এই যে আউটার যে ফাংশন আছে স্কোয়ার, ইউ স্কোয়ার, সিম্পল, তাই না? আচ্ছা, তারপরে এখন আসেন আমরা এবার কি করব, এই জায়গায় চেইন রুল অ্যাপ্লাই করব। চেইন রুল করে আসেন না আপনারা? অর্ডিনারি এন্ড পার্শিয়াল ডিফারেন্সিয়েশনে করে আসেন। জি স্যার। যদি একটা কি হয়, কারণ এটা একটা ফাংশন, হ্যাঁ, এই ফাংশনে এখন যদি আমরা চেইন রুল অ্যাপ্লাই করি তাহলে কি হবে? এই ওয়াই এর সাপেক্ষে যদি আমরা এই যে এক্স এর সাপেক্ষে হলো যে চেইন রুলটাকে আমরা ইয়ে করি তাহলে কি আসবে? ডিওয়াই বাই ডিএক্স, ডিএক্স। ডিওয়াই বাই কি আসবে? এটা তো জি, হ্যাঁ, তাহলে এই ভেরিয়েবলটা ডিজি, আর ডিজি এই জায়গায় আসতেছে ডি এক্স। এখন আমাদের কেসে তাহলে কি রকম হবে দেখেন তো, একটু চিন্তা করেন আমাদের কেস কোনটা? আমাদের কেস হলো এইটা, তো তাহলে এটা দেখতে এখন কি রকম হবে? ডি ওয়াই এর পরিবর্তে এবার কি আসবে? জে, ডিজে বাই কি আসবে? ডিডব্লিউ, কারণ কি আমরা ইয়ের নিয়ে কাজ করতেছি না, এখন ওয়েট নিয়ে কাজ করতেছি, ওয়েটের ইয়েটা ক্যালকুলেশন করতেছি, তাহলে ডিজে বাই ডিইউ আর ডিইউ বাই ডিডব্লিউ, এটাই হলো আমাদের চেইন রুল। এখন চেইন রুল থেকে আমার কি এটার মান ক্যালকুলেশন করতে হবে, এটার মান ক্যালকুলেশন করতে হবে,
তো যদি আমরা এই দুটো ক্যালকুলেশন করতে পারি তাহলে আমরা এই যে ডিডব্লিউ বাই ডিজে অর্থাৎ এই যে এটা আমরা বের করে ফেলবো। সিমিলার ভাবে এটার জন্য করে আমরা বায়াসের জন্য করে আমরা বের করব। তা আসেন দেখি এটা আমরা কিভাবে প্রথমে আমরা এই যে এটা আমরা ক্যালকুলেশন করি। হ্যাঁ, এটা আমরা কিভাবে ক্যালকুলেশন করতে এটা আমরা দেখি। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তো এটাকে যদি এটা কি পাওয়ার রুল, হ্যাঁ, তো পাওয়ার রুলে কি হয়, পাওয়ারটা সামনে আসে 2u, এগুলো তো আপনারা করে আসছেন। হ্যাঁ, তো এটার ভ্যালু সিম্পলি আমরা পাইতেছি du এর সাপেক্ষে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি আমরা 2u পাইতেছি। আউটার ফাংশনটা তো আমরা এটা পেয়ে গেলাম। এখন আমরা এই যে এটা আমরা একটু ক্যালকুলেশন করি। এটা যদি আমরা এখন ক্যালকুলেশন করতেছি সো এটা আমাদের আউটার ফাংশন গেল। ইনার ফাংশন হলো যে আমাদের এটা আসছে, তো এটাকে তো আমরা ইউ দিয়ে রিপ্লেস করতেছি। ইউ দিয়ে যেহেতু রিপ্লেস করছিলাম তো ওটাকে আমরা আবার ফেরত নিয়ে আসলাম। তো এখন যেহেতু আমরা কি ওয়েট নিয়ে কাজ করতেছি তার মানে কি ওয়েটের সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশনটা করব। তো যদি ওয়েটের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে এটার জন্য কি হবে, জিরো এটা কি কনস্ট্যান্ট না, জি স্যার কনস্ট্যান্ট স্যার। জিরো, জি স্যার। এটা জিরো, তারপরে বিউটাও জিরো হবে। তো এই জায়গায় এসে শুধু আমার এক্স এর যে ভ্যালুটা আছে সেটাই বলবে, অর্থাৎ যেহেতু মাইনাস আছে সো মাইনাস এক্স, এটাও জিরো এটাও জিরো, থাকে কি মাইনাস এক্স। এখন দুটোকে যদি আমরা কম্বাইন করি একটাতে কি পাইলাম, একটাতে পাইলাম 2u আর একটাতে পাইলাম মাইনাস এক্স আই। দুটাকে যদি আমরা কম্বাইন করি তাহলে আমরা কি পাই, এই যেটা পাই, বুঝতে পারলাম? এই যে চেইন রুলের এটা থেকে পাইলাম 2u, এটা থেকে পাইলাম মাইনাস এক্স আই, তো দুটাকে কম্বাইন করলাম এটা পাইলাম। এখন এই ইউটাকে আমরা আবার ফেরত নিয়ে আসি। হ্যাঁ, কারণ ইউ দিয়ে আমরা কি ধরছিলাম, ওয়াই মাইনাস কি ধরছিলাম, একটু আসেন দেখি ইউ এর পরিবর্তে আমরা কি লিখছিলাম, এই যে wxi প্লাস বি, এটা ধরছিলাম না, জি স্যার। এটা ধরা হয়েছিল। হ্যাঁ ইনার ফাংশনটা স্যার। হ্যাঁ, তা এখন এটাকে আমরা একটু কি, এটা মানে কি ওয়াই হ্যাট না, ওয়াই হ্যাটে কি আমরা এটা লিখি না, ওয়াই হ্যাটে সিম্পল লিনিয়ার ইকুয়েশন। হ্যাঁ, তো এখন আমরা এটাই লিখতেছি, এই জায়গায় ওয়াই হ্যাট লিখতেছি। হ্যাঁ, তার মানে এটার পরিবর্তে আমরা এই জায়গায় ওয়াই হ্যাট লিখতেছি। তো তাহলে এখন ফাইনালি কি দাঁড়াচ্ছে, ডি জে, হ্যাঁ মানে হলো যে ইজিক্যাল টু মাইনাস 2xi y মাইনাস ওয়াই হ্যাট, এই যে আমরা পেয়ে গেলাম। বুঝতে পারলাম? জি স্যার। ওকে ফাইন। সিমিলার ভাবে আমরা হলো যে এটা তো পেয়ে গেলাম, এটা হলো কার জন্য করে, ওয়েটের জন্য করে। হ্যাঁ, এটা ওয়েটের জন্য করে। সিমিলার ভাবে আমরা যদি বায়াসের জন্য করে দেখি তাহলে বায়াসের জন্য করে চেইন রুলটা কি হবে, ডিজে বাই ডিউ বাই, আগে ডিডব্লিউ করছি এখন ডিবি। হ্যাঁ, কারণ এখন তো আমি বায়াসের জন্য করে বের করতেছি। তো বায়াসের জন্য করে যদি এখন এটার ক্যালকুলেশন করা হয় এটার তো সেমই হবে আউটার ফাংশন। হ্যাঁ, তো আউটার ফাংশনে 2u, বাট ইনার ফাংশনে এবার চেঞ্জ আসবে। কেন চেঞ্জ আসবে বলেন তো? এখন স্যার বায়াসের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন বায়াসের করব। সাপেক্ষে, এখন বি এর সাপেক্ষে আমি ডিফারেন্সিয়েশন করতেছি। ভেরি গুড। তো বি এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি এটা -1 আসতেছে আর বাকিগুলো আমার 0 হয়ে যাচ্ছে। তো তারপরে এটাকে যদি এখন কম্বাইন করা হয়, দুটাকে যদি কম্বাইন করা হয় তাহলে এটা কি আসতেছে -2u আসতেছে, আর ইউ এর পরিবর্তে আমরা এটা লিখে দিচ্ছি। তো তাইলে আমরা এটাও পেয়ে গেলাম। তো এটার জন্য করে আসতেছে হলো এটা, অর্থাৎ এই যে এটা। বুঝলাম যে এই ইকুয়েশন গুলো কিভাবে আসলো জি মিন স্যার, স্কোয়ার্ড এরর থেকে। জি স্যার। ওকে ফাইন, ভেরি জি গুড। স্যার। এখন আসেন এই ইকুয়েশন গুলো দিয়ে আমরা একটা প্রবলেম আমরা সলভ করে দেখব, যে ফাইনালি আমাদের এটা হলো ওয়েটের গ্রেডিয়েন্ট, হ্যাঁ, আর এটা আমাদের বায়াস গ্রেডিয়েন্ট, অর্থাৎ প্রতি একক, হ্যাঁ, ডাব্লিউ ক্ষুদ্রতম এককের জন্য করে আমার এরর, হ্যাঁ, ক্ষুদ্রতম
বি এর জন্য করে আমার এরর। আচ্ছা, তো এখন এই যে আমি বলতেছি আমরা, ঠিক আছে, আমরা ডাব্লিউ আমরা চেঞ্জ করব, বি আমরা চেঞ্জ করব, তো এই চেঞ্জ করার একটা রুলস আছে। হ্যাঁ, তো রুলসটা কি? রুলস হলো ওল্ড, ঠিক আছে, অর্থাৎ এই যে ডাব্লিউ নিউ ইজ ইকুয়াল টু ডাব্লিউ, এটা এই ডাব্লিউ মানে ওল্ড ডাব্লিউ, ঠিক আছে, এটার নাম হলো ওল্ড ডাব্লিউ মাইনাস, হ্যাঁ, ইটা, হ্যাঁ, বা আলফা, যেটাই আপনি বলেন না কেন, অনেক জায়গায় আপনি এরকম ইটা দিয়ে দেখবেন, ঠিক আছে, তো যেটা থাক, ইটা থাক, আলফা থাক, তো এটাকে বলা হচ্ছে লার্নিং রেট, এটাকে বলা হচ্ছে লার্নিং রেট। লার্নিং রেট জিনিসটা কি? লার্নিং রেট জিনিসটা হলো এই যে আমি এই জায়গায় কি করতেছিলাম, একটা করে স্টেপ দিচ্ছিলাম না, জি স্যার। এই স্টেপটাই হলো লার্নিং রেট। এখন আপনি কত স্টেপ, হ্যাঁ, পা দিবেন, সেটা সেটা নির্ভর করবে লার্নিং রেটের উপর। অর্থাৎ লার্নিং রেট যদি বড় হয় তাহলে ওর স্টেপ গুলো এরকম বড় বড় হবে, হ্যাঁ, এরকম বড়। যদি লার্নিং রেট বেশি নেন এরকম বড়, এক স্টেপ, দুই স্টেপ, তিন স্টেপ, এরকম বড় বড়। আর লার্নিং রেট যত ছোট নিবেন ওর স্টেপ তত এরকম কমতে থাকবে, এরকম কমতে থাকবে। এখন আমাকে বলেন একটু, এই লার্নিং রেট বড় নেওয়া ভালো নাকি কম নেওয়া ভালো? জাস্ট এই ভিজুয়ালাইজেশন দেখে বলেন। স্যার একটা মিডল কম না ভালো। স্যার বড় নিলে বড় নিলে হচ্ছে আমার যে ভ্যালু এক্সপেক্ট করতেছে ওটা পাস করে চলে যেতে পারে, আবার বেশি ছোট নিলে হচ্ছে আমার অনেক টাইম কনজিউম হয়ে যাবে বা আমার আউটপুটে পৌঁছাতেই না পারে, ভেরি গুড। ইপক শেষ হয়ে ধরেন যাবে। এটা আমার জিরো, ঠিক আছে, এই জিরোর পরে আবার বাড়া শুরু হয়েছে। এখন আপনি কি করছেন, বিশাল সাইজ নিয়েছেন, হ্যাঁ, তো বিশাল সাইজ নেওয়ার কারণে এই জায়গায় আসছে, আর এক স্টেপে কি হয়েছে, এই জায়গায় আসছে, বা এই জায়গা থেকে লাভ দিয়ে এই জায়গায় আসছে, হ্যাঁ, তো এই জায়গায় আসার কারণে আপনি এখন মনে করতেছেন কি এটাই ভালো, এরপরে স্টেপ তো বাড়ছে, এটাই ভালো, কিন্তু আসলে কি এটাই ভালো নাকি এই জায়গায় ভালো? এই জায়গায় ভালো। তো এই জায়গায় আসতে হলে কি করা লাগতো, আপনাকে ছোট ছোট স্টেপ দিয়ে দিয়ে আসা লাগতো। হ্যাঁ, আবার ছোট ছোট স্টেপ বেশি দিলে কি হবে, আপনার এই যে প্রত্যেকটা স্টেপ মানে কি, এক একটা তো পুরো লুপ ক্যালকুলেশন হবে, হ্যাঁ, সেম জিনিস, এই যে এই পুরো জিনিসটাকে লুপ আকারে ঘুরতে থাকে, হ্যাঁ, পুরো আকারে ঘুরতে থাকে, তো এই লুপ বেশি হবে, তো এই লুপ বেশি হলে আপনার ট্রেনিং টাইম বেশি লাগবে। সো এটাকে একটা মিডিয়াম একটা সাইজ নেওয়া বেটার। আচ্ছা, তো বুঝতে পারতেছি না কঠিন লাগতেছে? কঠিন লাগতেছে কি? না স্যার। আচ্ছা, তো আমরা এই জায়গায় আসলাম। আচ্ছা, তো এটা হলো লার্নিং রেট, ঠিক আছে, লার্নিং রেটের সাথে এটা কি বলেন তো? গ্রেডিয়েন্ট কস্ট ফাংশন স্যার। হ্যাঁ, না গ্রেডিয়েন্ট একটু আগে যেটা দুইটা গ্রেডিয়েন্ট, নট কস্ট ফাংশন। কস্ট ফাংশন তো এই উপরেরটা কস্ট ফাংশন, হ্যাঁ, বাট ওই কস্ট ফাংশনের সাপেক্ষে আমি যে ওয়েট, হ্যাঁ, ডেরিভেশন করলাম তার ভ্যালু, অর্থাৎ জি স্যার, প্রতি বুঝতে পারছি স্যার। ক্ষুদ্রতম ওয়েট চেঞ্জ করলে এরর কেমন হবে সেইটা, এটা বুঝতে পারলাম। গ্রেডিয়েন্ট এটাকে বলা হচ্ছে, জি স্যার, বুঝতে পারছি। এটা হলো ওয়েটের গ্রেডিয়েন্ট, এটা হলো বায়াসের গ্রেডিয়েন্ট। এখন বায়াসের এটা এখন, gradient। হ্যাঁ, তো এখন ডাব্লুর মান তো আমার আগে থেকে আছে, ডাব্লু, ওল্ড ডাব্লু তো আমি জানি, ওল্ড ডাব্লু না হলে কি আর আমি প্রেডিকশন করতে পারবো? ওই যে শুরুতে না কি স্যার। করা হচ্ছে, ডাব্লুর মান 0 নিচ্ছি, বি এর মান 0 নিচ্ছি, এটা দিয়ে তো স্টার্ট করতেছি, তার মানে অলওয়েজ আমার কাছে কি ওল্ড এটা আছে। লার্নিং রেট এটা তো আমার উপর নির্ভর করবে, আমি বড় নেব না ছোট নেব, তার মানে এটাও আমি জানি, কিন্তু এইটা কত, তো এটা তো ক্যালকুলেশন করতে হবে। এটা এখন কিভাবে ক্যালকুলেশন করব? এই যে এটাই হলো আমরা কিছুক্ষণ আগে ডেরিভেশন করে বের করলাম। এখন এই জায়গায় একটু দেখেন তো কোন জিনিসটা অপরিচিত। ওয়াই এর মান ডেটা সেটে দেয়া থাকে না, জি স্যার। ওয়াই হ্যাটের মান বের করা সম্ভব নয়, আমার কাছে ডাব্লু আছে, এই যে ডাব্লু আছে, আমার কাছে বি আছে, বের করা সম্ভব জি না। স্যার, বের করা যাবে। জি স্যার, তার মানে কি এন হলো নাম্বার অফ স্যাম্পল, তার মানে কি এই ভ্যালু এখন কি ইজিলি বের করতে বের পারতেছি করতে না? পারবো। জি স্যার। হ্যাঁ, এইটাই হলো তো। তো এটা যদি আমি বের করতে পারি তার মানে কি আমি আবার কি নতুন ডাব্লু পাবো না? জি স্যার। এই নতুন ডাব্লু দিয়ে আমি দেখব যে এই ডাব্লু প্রথম যে এই ওল্ড ডাব্লু দিয়ে যে এরর পাইছি, লেটস সে পাইছি 0.6, এই নতুন ডাব্লু দিয়ে আমি ডেফিনেটলি এটা কমে 0 পয়েন্ট, অথবা বেশি কমবে না প্রথম স্টেপে,
0.55 হবে। আবার সেম একটা ইটারেশন, সেম ভাবে আরেকটা ইটারেশন, পরের বার দেখা যাবে এটা 0.5 হচ্ছে। এইভাবে করে করে ওই যে হিল এই ইয়ের মতো করে এই জায়গায় যেরকম ভাবে কমলো কমলো কমলো, এভাবে করে করে আপনার এররের মান এই যতগুলো স্টেপ আপনি করবেন এইভাবে কমতে থাকবে। আসলে কমে কিনা আমরা একটা ডাটা সেটে অ্যাপ্লাই করে দেখি। এটা একটা ডাটা সেট, এক্স এর ভ্যালু আছে, ওয়াই এর ভ্যালু আছে। হ্যাঁ, সো আমাদের কাজ হলো কি এমন একটা ডাব্লিউ এবং বি এর মান বের করা। হ্যাঁ, তো যেই ডাব্লিউ এবং বি এর মানের জন্য করে সব থেকে এরর কি হবে, কম হবে। এটা আমাদের উদ্দেশ্য। তো আমরা যদি লিনিয়ার রিগ্রেশন বের করতাম তাহলে আমরা এই জায়গায় ভেরিয়েন্স এবং কোভেরিয়েন্সের যে কনসেপ্ট আছে সেটা দিয়ে আমাদেরকে একটা ডাব্লিউ এবং একটা বি এর মান দিত। বাট ওই মানটুকু যে ওই মানের যে এররটা ছিল, এরর দিত, তার থেকে আর কমানো সম্ভব না। এখন কমাইতে গেলে আমাকে গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যাপ্লাই করতে হবে। কিভাবে গ্রেডিয়েন্ট ডিসেন্টটা কাজ করে, এই যে ইনিশিয়ালি সে কি করে, একটা ডাব্লুর মান ধরে, একটা বি এর মান ধরে, একটা লার্নিং রেট ধরে। তো লার্নিং রেট এই জায়গায় আমরা 0.1 ধরে নিলাম। তাহলে এখন আমরা যদি প্রেডিকশন করি তাহলে প্রথম প্রেডিকশনে কি হবে, সব 0 0 হবে না? জি স্যার। এমন কেউ আছে এটা বুঝি নাই প্রেডিকশন কেন 0 0 আসলো? কারণ স্যার আমার ওয়েট এবং বায়াস তো দুইটাই জিরো। বায়াস 0, তার মানে কি এই জায়গায় আমি যেই এক্স এর মান যাই দেই না কেন এটা 0ই হবে, অন্য কিছু আসার কোনো সম্ভাবনাই নেই। আচ্ছা, তা এখন 0 আসছে ভালো কথা। এখন আমি একটু কস্ট ফাংশনে আমি বসাবো। হ্যাঁ, মানে কস্টটা ক্যালকুলেশন করব শুধু যে মিন স্কোয়াড এরর ইউজ করে। তো মিন স্কোয়াড এরর ইউজ করলে কি আসতেছে, এটা আমার এরর আসতেছে, তাই না? দেখেন তো জি স্যার। এটা কি ওয়াই মাইনাস ওয়াই হ্যাট স্কোয়ার, এই ইকুয়েশনই বসানো হয়েছে তিনটার জন্য করে তিনটা। শেষে আমরা যদি সামেশন থাকে, সামেশন দেওয়া হয়েছে, তিনটা স্যাম্পল, তিনটা ভাগ দেওয়া হয়েছে। এইটুকু পর্যন্ত কে বুঝি নেই? বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। ওকে ফাইন। এবার আসেন, তো আমার এরর কি পছন্দ হয়েছে? না স্যার, তো এরর তো অনেক আমার ভালো বেশি। লাগে নাই। 18 হওয়ার কথা হলো যে আমার উদ্দেশ্য জেরোর কাছাকাছি নেওয়া, হয়ে গেছে 18, তার মানে এটা আমি কমাবো। তো কমানোর জন্য করে তাহলে কি করতে হবে, আমাদের যে ডাব্লিউ এবং যে বি নিয়ে আমরা ইয়ে করছি এটাকে চেঞ্জ করতে হবে। এই ডাব্লিউ এবং বি অর্থাৎ এই 0 0 দিয়ে হবে না। হ্যাঁ, তাই এটার একটা ভ্যালু লাগবে, মানে নতুন একটা ভ্যালু লাগবে। তো নতুন একটা ভ্যালু ক্যালকুলেশন করার সূত্র কি? হ্যাঁ বলেন তো, তারপর কি? মাইনাস লার্নিং রেট মাইনাস গ্রেডিয়েন্ট। লার্নিং রেট ইনটু, তাই না? এটা না, এটা জি জেড, স্যার। এইটা। তো এটা তো আমার জানাই আছে কত, 0। লার্নিং রেট 0.1, ওই যে প্রথমেই ধরে নেওয়া হয়েছে। কিন্তু এটা আমার জানা আছে, এটা জানা নাই। এটা এখন আমাকে ক্যালকুলেশন করতে হবে। তো এটা ক্যালকুলেশন করার সূত্র তো অলরেডি আমরা এই যে বের করে ফেলছি, এই যে। এখন এই জায়গায় যদি এখন আপনি দেখেন সবগুলো ওয়াই হ্যাটের মান যেহেতু এই জায়গায় 0, হ্যাঁ, এই যে আমি এই জায়গায় বসাইছি। হ্যাঁ, তো -2/3, হ্যাঁ, ওয়াই মাইনাস ওয়াই হ্যাট। তো ওয়াই মাইনাস ওয়াই হ্যাট করলে কি আসবে? তো প্রথম ডাটা সেটটা আমি একটু লিখে নেই। 1 2 3, 1 2 3, 2 4 6, 2 4 6। তাহলে এখন কি আসে দেখেন তো, ওয়াই মাইনাস ওয়াই হ্যাট। তা প্রথম স্যাম্পলের জন্য করে ওয়াই কি 1, এই যে 1, ওয়াই হ্যাট কত আসবে, 2, 2 আসবে না? জি স্যার। কারণ তো 0 আসছে এর জন্য করে। হ্যাঁ, তো প্রেডিকশন তো আমরা করছি, এই যে অলরেডি বের করছি, এটাই তো ওয়াই হ্যাট, সব 0 আসছে। তো 0 2 - 0 হলে এই জায়গায় 2, এই জন্য করে 2। তো তারপরে 2 × 4, এই সবগুলো আমরা ক্যালকুলেশন করে আমাদের এটাও আসলো সিমিলার ভাবে, এটা আমাদের গ্রেডিয়েন্ট আসলো। সিমিলার ভাবে আমরা বায়াসটা ক্যালকুলেশন করলাম। তো বায়াসের জন্য করে কি সূত্র, -2/n। আচ্ছা, এই জায়গায় কিন্তু x গুণ হবে। হ্যাঁ,
এই যে 1 হলো x এর ভ্যালু, আর y মাইনাস y হ্যাট এর ভ্যালু হলো এই জায়গায় 2। এই জায়গায় হলো x এর ভ্যালু 2, y মাইনাস y হ্যাট এর ভ্যালু হলো 4, x এর ভ্যালু হলো 3 লাস্ট স্যাম্পলের জন্য করে, y মাইনাস y হ্যাট এর ভ্যালু হলো 6। আর এই জায়গায় কিন্তু আর x নাই, এই জায়গায় শুধু কি আছে, y মাইনাস y হ্যাট আছে। তো y মাইনাস y হ্যাট কি আসবে, সবগুলো এই যে 2 4 6 2 4 6। সো ক্যালকুলেশন করলে এটা আমাদের বায়াস পাইলাম। এখন এই ভ্যালু গুলো দিয়ে আমরা কি করলাম, নতুন ওয়েট বের করলাম, এই যে নতুন ডাব্লিউ। তো নতুন ডাব্লিউ আসলো এটা, নতুন বায়াস আসলো এটা। এটা আমাদের ফার্স্ট ইটারেশন। ফার্স্ট ইটারেশন করার পরে আমরা এই নতুন একটা স্ট্যাটিস্টিক্যাল মডেল পাইলাম। এই পর্যন্ত কে বুঝিনি? বোঝা গেছে? জি স্যার। সো আমাদের কি ছিল, প্রথম ইনিশিয়াল মডেল ছিল এইটা, তাই না? সেটা চেঞ্জ হয়ে কি হলো, এটা হলো। এখন এই ইকুয়েশন ইউজ করে আমি আবার কি করব, প্রেডিকশন করব। এবার প্রেডিকশন করলে, হ্যাঁ এবার প্রেডিকশন বের করে আমার হলো প্রেডিকশন দিল, এক্স এর জন্য করে এটা দিল, 2 এর জন্য করে এটা দিছে, 3 এর জন্য করে এটা দিছে। তা এখন এই যে প্রেডিকশন দিল, এই প্রেডিকশন গুলো কতটুকু ভালো, তো এটা আমরা আবার কি করব, এরর ক্যালকুলেশন করব, মিন স্কোয়াড এরর ক্যালকুলেশন করব বসায়া। তো ক্যালকুলেশন করে এরর দেখা যাচ্ছে যে এগুলো ইন্ডিভিজুয়াল এরর আর কি, ঠিক আছে সবগুলো। তো সব ক্যালকুলেশন করে, হ্যাঁ আমি আবার সিমিলার ভাবে আমার এরর পছন্দ হয় নাই, ঠিক আছে, আমি আবার গ্রেডিয়েন্ট বের করব, অর্থাৎ আমি আবার ডাব্লিউ চেঞ্জ করতে চাই। সো আমি আবার গ্রেডিয়েন্ট ক্যালকুলেশন করলাম। এবার গ্রেডিয়েন্ট ক্যালকুলেশন করে এটা আসলো আমার ডাব্লিউর সাপেক্ষে একক, হ্যাঁ, আর এটা হলো আমার বি এর সাপেক্ষে। কমে গেছে না, আগে ছিল কত 18, এবার কি অনেক কমে গেছে না? জি স্যার। এবার কিন্তু অনেক কমে গেছে। হ্যাঁ, তা এখন আসলেই কমলো কিনা এটা আমরা এখন একটু দেখি। নতুন এটা আমরা দেখেন পরের ইটারেশন, পরের মডেলের জন্য করে, হ্যাঁ আবার নতুন ডাব্লিউ এবং বি পাইলাম। এবার এই ডাব্লিউ, এবার এই বি, নতুন একটা মডেল পাইলাম। এখন এই মডেলের উপর আমরা আবার সিমিলার ভাবে, এটা গেল কি সেকেন্ড ইটারেশন, এটা গেল সেকেন্ড ইটারেশন। তো আমরা আবার এবার ইয়ে ক্যালকুলেশন করলাম, ঠিক আছে। তো ক্যালকুলেশন করার পরে আমাদের আবার ইয়ে আসলো, কস্ট আসলো। তো কস্ট আসার পরে আমি আবার সিমিলার ভাবে এরর ক্যালকুলেশন করব। হ্যাঁ, তো এইভাবে করে এই প্রসেসটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। এখন কতক্ষণ পর্যন্ত স্যার চলতে থাকবে, যতক্ষণ না পর্যন্ত আমি এই এরর কমতিছে 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 কমতিছে, কমার পরে আবার বাড়া শুরু হয়েছে। হ্যাঁ, এখন যখনই বাড়া শুরু হবে তখন আমি থেমে যাব, স্টপ করে দেব। হ্যাঁ, এখন এই থামার পরে কতবার আপনি চেক করবেন এটা আপনার উপর নির্ভর করবে। আপনি কি একটা অপটিমাল ভ্যালু মানে পাইছেন, একটা অপটিমাল ভ্যালু লেটস 0.2 পাইছেন। এখন আপনি আরো পাওয়ার জন্য করে চেক করবেন, এখন আপনি 10 বার 10 ইটারেশন চেক করবেন না 20 ইটারেশন চেক করবেন, এটা আপনি জাস্ট হলো ওই এন এর একটা ভ্যালু বা একটা আপনি সেট করে দিলেই আপনি ওই অনুযায়ী আপনার প্রোগ্রামটা চলতে থাকবে। হ্যাঁ, আর এটা আপনি এই যে অপটিমাল ভ্যালু এটা আপনি সেভ করে রাখবেন, মানে প্রত্যেকটা ইটারেশন শেষে যখনই আগের থেকে কম ভ্যালু পাইতেছে তখন আপনি সেটা সেভ করে রাখবেন একটা নতুন একটা ভেরিয়েবল, ডাব্লিউ এবং বি এর মানটা। এইভাবে করে আমি ফাইনাল যে সব থেকে কম হ্যাঁ এরর থাকে তার ডাব্লিউ এবং বি এর মানটা আমি সেভ করে রাখি, এবং ওই মডেলটাই আমার পরবর্তীতে আমরা ইউজ করে থাকি। বুঝতে পারলাম? জি স্যার। আচ্ছা, এমন কেউ আছি যে বুঝলাম না? পরীক্ষা কিন্তু আসতেই পারে, হ্যাঁ। এই যে ফার্স্ট ধরো বললো 2 ইটারেশন পর্যন্ত দেখায়া স্ট্যাটিস্টিক্যাল মডেল, বা 2 ইটারেশনের পর এরর, আগের ফার্স্ট ইটারেশনের এরর এবং সেকেন্ড ইটারেশনের এররের সাথে কম্পেয়ার করো, অনেক ধরনের কোশ্চেন হতে পারে। ক্লিয়ার? এখন বলেন দেখি, লিনিয়ার রিগ্রেশন ভালো না এটা ভালো? স্যার অবভিয়াসলি এটা ভালো স্যার। গ্রেডিয়েন্ট ডিসঅর্ডার Obvi- এররের পরিমাণ
কম হবে আর কি, মডেল ভালো পারফরমেন্স করবে সবচেয়ে। মডেল ভালো পারফর্ম করবে, ভেরি গুড। সো সো এই কনসেপ্টকে ইউজ করেই কিন্তু নিউরাল নেটওয়ার্ক তৈরি হয়েছে, মানে সেম জিনিসই আপনি নিউরাল নেটওয়ার্কে ইউজ করা হয়েছে। এখন আসেন, তো আমি ধরে নিচ্ছি এই পর্যন্ত ক্লিয়ার সবার, কারো যদি কোথাও কনফিউশন থাকে প্লিজ বলেন, আমি আবার সেই জায়গায় যাব। এবং এগুলো খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, এগুলো হলো ফাউন্ডেশন। এগুলো যদি না বোঝেন তাহলে পরবর্তীতে প্রবলেম। আচ্ছা, খুব একটা কঠিন কিছু না, আমি যদি আবারও যদি জাস্ট আরেকবার রিপিট করি, আমাদের যে ডেটা সেট দেয়া থাকে, সো ইনিশিয়ালি ঠিক আছে, কোশ্চেনে যদি বলে দেয় ডাব্লুর মান, বি এর মান, লার্নিং রেটের মান, ভালো, ওইটা ধরে আপনি ক্যালকুলেশন শুরু করবেন। না বলে দেওয়া থাকলে এরকম 0 0 আপনি নিজেই একটা লার্নিং রেট সেট করবেন, করে আপনি ইনিশিয়াল প্রেডিকশন করবেন। আর 0 নেওয়াই ভালো, নতুন করে আর ক্যালকুলেশন করার কিছু নেই, সব 0 0 0, হ্যাঁ, হয়ে যাচ্ছে। তো প্রেডিকশন করার পরে আমি কি করব, কস্ট ক্যালকুলেশন করব। সো কস্ট আসলো, কস্ট আমার পছন্দ হইলো না, হ্যাঁ, তো পছন্দ যদি না হয় তাহলে উপায় কি, ডাব্লিউ আর বি চেঞ্জ করতে হবে। এখন ডাব্লিউ আর বি চেঞ্জ আন্দাজে করলেই তো আর হবে না, তো আন্দাজে করলে কি হবে, এই কস্টটা বেড়ে যেতে পারে, হ্যাঁ। তো এটা কি করব, আমরা আমরা গ্রেডিয়েন্ট ক্যালকুলেশন করে ওয়েট চেঞ্জ করব। সো গ্রেডিয়েন্ট ক্যালকুলেশন করার জন্য করে আমাদের যে ফর্মুলাটা আছে, দেখলাম আমরা ফর্মুলাটা কিভাবে আদৌ আসলে আসছে, মুখস্থ করার কিছু নাই, হ্যাঁ। তো দেন আমরা হলো যে এই জায়গায় ডাব্লুর সাপেক্ষে, হ্যাঁ, মানে কস্টটা কেমন সেটা আমরা ক্যালকুলেশন করলাম, আবার বায়াসের সাপেক্ষে কেমন, ঠিক আছে, সেটা আমরা ক্যালকুলেশন করলাম। এটা যখন আমরা ক্যালকুলেশন করলাম না, তাহলে তখন আমরা যে নতুন ডাব্লিউ এবং বি, অর্থাৎ এটা হলো ওল্ড ডাব্লিউ, এটা হলো লার্নিং রেট, আর এটা আমাদের এই যে মাত্র যে আমরা একক ওয়েটের জন্য করে কেমন কস্ট সেটা ক্যালকুলেশন করলাম সেটা। তো এটা বসালে আমরা নতুন ডাব্লিউ পেলাম, নতুন বি পেলাম, তারপরে সেটাকে দিয়ে আমরা আবার প্রেডিকশন করব। আমরা আবার এই জায়গায় একটা এরর ক্যালকুলেশন করব, হ্যাঁ। তো সেই এররটা যদি আগের থেকে কমে, যেমন কমে গেছে, ঠিক আছে, এই যে কমে গেছে, তাহলে তো ভালো, হ্যাঁ। তো কমার পরও আমাদের আরো যদি কমাইতে মন চায়, তখন আমরা আরো এরকম ভাবে করতে থাকবো। কতক্ষণ পর্যন্ত করব, যতক্ষণ না পর্যন্ত এটা আবার কি হয়েছে, বাড়া শুরু হয়েছে। যদিও বাড়ার পরেও আমরা কয়েকটা স্টেপ দেখি যে আবার বাড়ার পরে আবার কমে কিনা, বুঝতে পারলাম। জি তো স্যার। লার্নিং রেট নিয়ে, লার্নিং রেটের ইফেক্ট নিয়ে অলরেডি কথা বলছি এবং ভিজুয়ালাইজেশন করেও আপনাকে দেখানোর চেষ্টা করছি আমি, আশা করি বুঝতে পারছেন লার্নিং রেটের ব্যাপারটা কি। সো এই যে এটা হলো যে এগুলো কম লার্নিং রেট, হ্যাঁ, তো এরপরে যে সংখ্যাগুলো আছে এগুলো বেশি লার্নিং রেট। যদিও লার্নিং রেটের অনেক টেকনিক আছে, তো আপনারা আরেকটু ম্যাচিউর হন, হ্যাঁ, তখন আরো দেখতে পাবেন। এটাকে আসলে, এটাকে আবার এটাকেও চেঞ্জ করা যায়, হ্যাঁ, যেমন ডাব্লিউ এবং বি আমরা চেঞ্জ করতেছি না, অপটিমাল অপটিমাল করতেছি না, এই লার্নিং রেটকেও আপনি আপনার মতো করে ফিক্সড না, ফিক্সড না রেখে, ঠিক আছে, আপনার প্রয়োজনে আপনি বাড়াবেন, আপনার প্রয়োজনে আপনি কমাবেন, মানে ওই জায়গার ক্যালকুলেশন বুঝে আর কি, ঠিক আছে, অটোমেটিক্যালি কমবে, অটোমেটিক্যালি বাড়বে, এই ধরনের কিছু অ্যালগরিদম আছে, এগুলো আপনারা পরবর্তীতে দেখবেন। তো এই তো আর কি, সো এই হলো আজকের পড়াশোনা, হ্যাঁ। সো এটার হলো যে কিছু লিমিটেশন আছে, কিছু অ্যাডভান্টেজ আছে, যেমন সিম্পল, স্কেলেবল এবং ডিপ লার্নিং এ এই জিনিসটা ইউজ হয়, হ্যাঁ। তো এটা লিমিটেশন হচ্ছে যে লার্নিং রেটের উপর এই জিনিসটা খুবই নির্ভর করে, হ্যাঁ। লার্নিং রেট যদি আপনি ঠিকঠাক মতো সেট না করতে পারেন, তো তখন আপনি ভালো ডাব্লিউ এবং ভালো বি পাবেন না। তো এটার হলো যে স্লো কাজ করে, লিনিয়ার রিগ্রেশন যতটা না ফাস্ট, এ এত ফাস্ট না, হ্যাঁ। অনেকগুলো ইটারেশন দরকার হয়। আবার আপনি এই জিনিসটাকে ঠিক মতো যদি কনফিগার না করতে পারেন, হ্যাঁ, তো তখন দেখা যাবে আপনার এক ফ্রেন্ড লিনিয়ার রিগ্রেশন ইউজ করে সে ভালো আউটপুট আনতেছে, কারণ আপনি এটাকে ঠিক মতো কনফিগার করতে পারেন নাই, লার্নিং রেট ঠিক মতো সেট করতে পারেন নাই। স্যার ভ্যানিশিং গ্রেডিয়েন্ট একটা প্রবলেম আছে স্যার। হ্যাঁ, ভ্যানিশিং গ্রেডিয়েন্ট আছে, ঠিক আছে, ওটা আপনার যখন আরএনএন যখন ইয়ে করবেন তখন দেখবেন যে এটা ভ্যানিশ হয়ে যায়, হ্যাঁ, মানে এই জিনিসটা আস্তে আস্তে জেরোর কাছাকাছি চলে যায়, যে এটা যদি 0 হয়ে যায় তাহলে কি হবে বলেন তো, সমস্যা না?
আমার যদি এটা যদি 0 হয়ে যায়, আপডেট হবে না স্যার তাহলে। আপডেট হবে আর? না স্যার। এটাও একটা না, স্যার। সমস্যা। তাই এক সময় এরকম কমাইতে কমাইতে এই জিনিসটা অনেক ক্ষুদ্র হয়ে যায়, ক্ষুদ্র হয়ে এটা জিরোর কাছাকাছি চলে যায়। তখন যতই ইয়ে করি তখন আর আপডেট হয় না, কারণ এটাই আর আপডেট হচ্ছে না। আপনার নতুন ডাব্লু কই থেকে আসবে? ওটাই হলো ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেম, ঠিক আছে? ওগুলো আছে। তো তো যাই হোক আর কি, সো আজকে হলো এই একটা এক্সারসাইজ দিয়ে আছে, নিজেরা একটু এটা ক্যালকুলেশন করবেন, নিজেরা ট্রাই করবেন। তো কারো যদি কোনো কোশ্চেন না থাকে তো আজকে আমরা ক্লাস শেষ করে দিতে পারি। So, আমাদের রিগ্রেশন শেষ। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমরা ক্লাসিফিকেশন প্রবলেম নিয়ে পড়াশোনা করব। ক্লাসিফিকেশনের আমরা লজিস্টিক রিগ্রেশন অ্যালগরিদমটা দেখব। বুঝতে পারছি সবাই? জি স্যার। ওকে, ফাইন। ওই যে গিটহাব এর লিংক এগুলো দিছে, ওগুলো দেখতেছেন? জি স্যার। হ্যাঁ, ওই গিটহাব পুরোটাই ফলো করেন। হ্যাঁ, রিডমি ফাইলে দেখবেন, রিডমি ফাইলে আরো রিসোর্স দেয়া আছে, শুধু এগুলোই দেখেন না। প্রত্যেকটা ক্যারিয়ার ওয়াইজ হ্যাঁ গাইডলাইন্স দেয়া আছে। তো যার যেটা ভালো লাগে ওগুলো ধরে ধরে শেখেন। ওগুলো ওগুলো করতে পারলে আপনার আর পিছন ফিরে তাকাইতে হবে না। স্যার এ অর্ধেক খেয়ে ফেলতেছে চাকরি স্যার। হ্যাঁ, চাকরিতে স্যার যারা নাই অর্ধেক। যারা যারা এগুলো শিখবে না, যারা এগুলো করবে না, তাদের চাকরি খেয়ে ফেলবে। হুম, চাকরি আসলে খাওয়া না। হ্যাঁ, একটা পোস্ট হলো যে নতুন পোস্ট তৈরি হয়। হ্যাঁ, আগে যারা নিজেরা হিসাব করতো, তো ক্যালকুলেটর আসার পরে কি তাদের চাকরি নাই হয়ে গেছে? কম্পিউটার আসার পরে কি চাকরি নাই? সফটওয়্যার যখন তৈরি হওয়া শুরু হইলো, তো যারা অ্যাকাউন্টেন্ট ছিল তাদের চাকরি কি হয়েছে? কমে গেছে। হ্যাঁ, পোস্ট কমছে, বাট জিনিসটা তো আরো ইফিশিয়েন্ট হয়েছে। যে পারে তার জন্য সুবিধা হয়েছে। যে আগে এক হিসাব 10 ঘন্টায় করতো, সে সফটওয়্যার দিয়ে সেটা মেনটেন করতেছে অনেক ইজিলি। তো কোডিং এর ক্ষেত্রেও সেম জিনিস। হ্যাঁ, ফান্ডামেন্টাল জানতেই হবে। হ্যাঁ, ফান্ডামেন্টাল না জানলে আপনি চিন্তা করেন, এআই তো আছে। হ্যাঁ, আপনি যেটা জানেন না, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা, আপনি কনফিডেন্ট পাবেন ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আমি একটা অ্যাপ তৈরি করে ফেলবো? পারবেন? না স্যার। আপনাকে যদি এখন বলা হয় লারাভেল দিয়ে একটা সফটওয়্যার বানায় দাও, আপনি পারবেন? না স্যার, আগে তো বেসিক্স জানতে হবে স্যার, নাহলে তো আগে পারা বেসিক যাবে না। জানতে হবে। হ্যাঁ, তো সিমিলার জিনিস। বা পারবেন হয়তো বা, হ্যাঁ, তো আপনার পারতে পারতে যে সময় লাগবে, আর যে জানে সে ন্যানো সেকেন্ডে করে দেবে। তো যে ন্যানো সেকেন্ডে করে দেবে তাকে রাখবে, আর যে 10 ঘন্টায় করবে তাকে রাখবে না। তো জিনিস হলো এইরকম। সো এক্সপেরিয়েন্স, স্কিলস এগুলো ম্যাটার। হ্যাঁ, এগুলো ম্যাটার করে, সবসময় করবে। তো এইসব এইসব ইয়েতে যারা মনে করেন যে বসে থাকবে, হ্যাঁ, যে এআই সব করে দিচ্ছে, শিখে কি হবে, এই করে কি হবে, ওই করে কি হবে, হ্যাঁ, তো তারা ওই অবস্থায় পড়ে থাকবে। হ্যাঁ, তাদেরকে দিয়ে কিছু হবে না। So, আপনি যত লেট করবেন তত আপনাকে আরো আপনি পিছায় যাবেন। আপনাকে দিনে দিনে নতুন নতুন রিসোর্স আসতেছে। ওই যে ওই জায়গায় আপনি যে ইয়েগুলো দেখতেছেন, 3টা ধাপ করে দেওয়া, বিগিনারদের প্রজেক্ট, হ্যাঁ, ইন্টারমিডিয়েট যারা আছে তাদের জন্য প্রজেক্ট, যারা অ্যাডভান্স তাদের জন্য প্রজেক্ট। এইটা আপনি যত দিন যাবে এই জায়গায় বাড়বে, ওই জায়গায় আরেকটা করে রো অ্যাড হইতে থাকবে। তা আপনি যত লেটে শুরু করবেন, আপনি তো সব রো কমপ্লিট করতে পারবেন না।
বুঝাইতে পারলাম? জি স্যার। আর একটা কাজ করা যাবে না, শেখার পরে মনে করা যাবে না যে আমি সব শিখে ফেলছি, আমার শেখা শেষ। আপনাদের মতো আমি ওগুলোকে এক্সপ্লোর করি এখনো। এক জায়গা থেকে একটা জিনিস শিখেই মনে করবেন না যে শেখা শেষ, ওই জিনিসটা আর এক জায়গা থেকে শিখবেন, দেখবেন যে আপনি আরো নতুনত্ব কিছু জানতে পারতেছেন, এক টপিক, সেম টপিক। আচ্ছা, আই সেকশন রেসপন্স করেন। 1055, প্রেজেন্ট স্যার। 1071, 1122, Yes, sir. 1151, প্রেজেন্ট স্যার। 1180, 1207, প্রেজেন্ট স্যার। 1212, ইয়েস স্যার। 1257, 1307, ইয়েস স্যার। 1326, ইয়েস স্যার। 1328, ইয়েস স্যার। 1333, 1338, ইয়েস স্যার। 1354, Yes, sir. 1375, প্রেজেন্ট স্যার। 1386, প্রেজেন্ট স্যার। 1394, প্রেজেন্ট স্যার। 1405, Yes, sir. 1412, প্রেজেন্ট স্যার। 1413, Present, sir. 1466, প্রেজেন্ট স্যার। 1476, ইয়েস স্যার। 1477, Yes, sir. 1479, Yes, sir. 1484, স্যার ওর কারেন্ট গেছে। 1494, ইয়েস স্যার। 1511, ইয়েস স্যার। 1544, 1576, ইয়েস স্যার। শেষ হয় না কেন? 1592, 1599, 1643, ইয়েস স্যার। 1648, Yes, sir. 1676, Yes, sir. 1685, ইয়েস স্যার। 1690, প্রেজেন্ট স্যার। 1706, প্রেজেন্ট স্যার। 1750, ইয়েস স্যার। 1793, প্রেজেন্ট স্যার। 1842, Yes, sir. 1860, প্রেজেন্ট স্যার। 1863, প্রেজেন্ট স্যার। 1867, ইয়েস স্যার। 1870, ইয়েস স্যার। 1875, Yes, sir. 1878, প্রেজেন্ট স্যার। 1953, ইয়েস স্যার। 1973, 1978, 73 প্রেজেন্ট আছে? স্যার। সৌরভ, আচ্ছা 73 আছে সোয়ান মিয়া। আচ্ছা 1979 ইয়েস স্যার। মিস হয়েছে কারো? যে সেকশন রেসপন্স করেন। 1328, 1032, প্রেজেন্ট স্যার। 1048, 1059, 1073, 1074, 1117, প্রেজেন্ট স্যার। 1118, 1128,
1134, 1221, Yes, sir. 1244, Yes, sir. 1264, Yes, sir. 1273, 1300, Yes, sir. 1316, Present, sir. 1334, Present, sir. 1358, Yes, sir. 1390, Present, sir. 1408, Yes, sir. 1415, Yes, sir. 1453, 1454, 1478, Yes, sir. 1518, Present, sir. 1522, Yes, sir. 1521, sorry, 1523, Yes, sir. 1528, Yes, sir. 1529, Yes, sir. 1610, 1618, Present, sir. 1630, Yes, sir. 1680, 1696, 1710, 1715, Yes, sir. 1744, Yes, sir. 1754, Yes, sir. 1773, Yes, sir. 1777, Yes, sir. 1787, Yes, sir. 1802, Present, sir. 1838, Yes, sir. 1847, 1854, Present, sir. 1872, Yes, sir. 1877, Yes, sir. 1954, 1956, স্যার 1059 কত 1059 1059, আচ্ছা হ্যান্ড রেজ করছে স্যার 3118 স্যার ইলেকট্রিসিটি চলে গেছে ওর। মিনাজুল ইসলাম বলেন। স্যার আমার স্যার বলছিলাম স্যার শুনতে পান নাই মনে হয় বা আমার কোনো একটা প্রবলেম হইতে পারে কত আইডি কত? স্যার আই সেকশন স্যার 1257 আই সেকশন পরে না আমি বললাম কার মিস হইছে। জি স্যার আমি তখনও বলছি স্যার মেবি আমার মাইক্রোফোন অফ ছিল বা কিছু একটা সরি স্যার কত? স্যার 1257 125, আচ্ছা দিয়ে দেবো। ওকে স্যার আচ্ছা তো আপনাদের দুই সেকশনই তো মনে হয় আগামীকাল ক্লাস আছে। জি স্যার তো সকালের জন্য সবাইকে পাই আগামীকাল নাকি? আগামীকাল আসতেছেন তো নাকি? জি স্যার স্যার আমার আই সেকশনের 1599 এটা মিস হয়েছিল, এটা কি আপনাকে পরে জানাবো?